বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 18 অক্টোবর শনিবার দুপুর 2:15 দিকে এই আগুনের সূত্রপাত হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 32টি ইউনিট। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে প্রথমে 4টি ইউনিট, পরে আরো বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এখন মোট 32টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। জানা গেছে, কার্গো ভিলেজের এই অংশে মূলত আমদানি করা বিভিন্ন পণ্য রাখা হয়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের প্রধান কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি। সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট অপারেশন সাময়িকভাবে স্থগিত রয়েছে। জুলাই জাতীয় সনদ এখন আমাদের সবার সামনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, পেছনে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সবার হাতে উঁচু করে ধরা জুলাই জাতীয় সনদ, যা সদ্যই স্বাক্ষর করা হয়েছে। 25টি দলের 2 জন করে নেতা সনদে স্বাক্ষর করেছেন। যদিও এর আগে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছিল, জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সেখানে সাধারণের প্রবেশাধিকার ছিল না। রাজনৈতিক নেতাকর্মীদের পাশাপাশি কিছু সাধারণ মানুষও সনদ স্বাক্ষর অনুষ্ঠান দেখতে আসেন। নিরাপত্তা বেষ্টনীর বাইরে দাঁড়িয়ে দূর থেকেই দিনটির সাক্ষী হন তারা। আগে প্রথমে শুনছিলাম যে সর্বজনগণের জন্য উন্মুক্ত, তো এখন দেখি যে না, সাধারণ পাবলিকের জন্য উন্মুক্ত না, ওই ভিতরে ঢুকতে দেয় না, যার জন্য আশেপাশে একটু অপেক্ষা করতে আছি, যেহেতু আইসা বসছি। জুলাই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিগুলোর ঐকমত্যের ভিত্তিতে এই সনদ স্বাক্ষর হওয়ার কথা বলা হলেও এতে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। কমিউনিস্ট পার্টি, বাসদ সহ 4টি বামপন্থী দলও অংশ নেয়নি সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠানে। তবে মতপথের পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক দলগুলো একে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমরা সকলে এক, আমরা সকলেই ঐক্যবদ্ধ, কেননা সেখানে আমি, আপনি, তুমি, সে, এইভাবে আমরা বিভক্ত নই। সেই অগ্রযাত্রায় আপনাদের অংশীদারিত্বের প্রত্যাশা করে আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার ভাষায় এই ঐক্যের সুর নিয়ে নির্বাচনের দিকে এগোনোর আহ্বান জানান। আমরা ইনশাআল্লাহ পারবো। আজকে সেই পারার একটা চিহ্ন আমরা এখানে রেখে গেলাম। আমরা যে বর্বরতার থেকে সভ্যতায় এসেছি তার প্রমাণ রাখা যায়, কার্যে প্রমাণ করতে হবে। এখন তো কাগজে আমরা প্রমাণ করলাম, সেই সভ্যতা আমরা নিয়ে আসলাম। এখন কাজে প্রমাণ করতে হবে যে আমরা সেই সভ্যতা অর্জন করেছি। নির্বাচনটাও সেরকম যেন আমরা বাহবা দিতে পারি। সবাই মিলে এমনভাবে নির্বাচন করব, কোনো দুনিয়ার কোনো কেউ এসে বলতে পারবে না এখানে ক্ষতি হয়েছে, এখানে গোলমাল হয়েছে, এই কথা যেন বলতে না পারে। বাইরের লোক এসে কেন আমাদেরকে বলবে। এর আগে জুলাই যোদ্ধা ব্যানারে প্রথমে অনুষ্ঠানের মূল মঞ্চ ও পরে অতিথিদের জন্য বরাদ্দকৃত আসনে অবস্থান নেয় একদল বিক্ষোভকারী। ওখানে যে প্রতিনিধি, উনি বারবার বলতেছিল যে আপনারা কেউ ধাক্কাধাক্কি করেন না, গেট ধাক্কা দিয়েন না, শৃঙ্খলা বজায় রাখেন। ইভেন স্যারকে আমরা ডাইকে ডাইকে বলতেছিলাম যে স্যার, আমাদের বাচ্চাদেরকে আর কত কষ্ট দিবেন। তো উনিও কথা বলতেছে পিছনে গেট দিয়ে আসেন। হ্যাঁ, তো আমরা বলছি না, আমরা পিছনে গেট দিয়ে যাবো না, আমরা সামনের গেট দিয়ে যাবো। অতিথিদের জন্য বরাদ্দ আসন ছেড়ে তাদের চলে যাওয়ার অনুরোধ করলেও সরেননি তারা। পরে তাদের তুলে দিতে গেলে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি গাড়ি ও অনুষ্ঠানের জন্য নির্মিত অস্থায়ী স্থাপনায় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এক পর্যায়ে পুলিশ দুই দিকে তাদের তৎপরতা অব্যাহত রাখে এবং মানিক মিয়া অ্যাভিনিউর খামারবাড়ির প্রান্তে যারা অবস্থান নিয়েছিলেন তাদেরকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। তবে তার আগে তারা ঠিক সড়কের ওপরে আগুন জ্বালিয়ে এখানে বেশ খানিকটা সময় অবস্থান করেন। তবে পুলিশের ধাওয়া, টিয়ার শেলের ফলে তাদেরকে এই জায়গা থেকে সরে যেতে হয়। তাদের বিক্ষোভের মুখে সনদের অঙ্গীকারনামায় সংশোধন আনে জাতীয় ঐকমত্য কমিশন। যে দফায় আগে শুধু জুলাই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও সহায়তার বিষয় ছিল, সেখানে এখন আহতদের জন্য মর্যাদা ও সুযোগ সুবিধার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে অনুষ্ঠান হবে কিনা তা নিয়েও কাউকে কাউকে সংশয় প্রকাশ করতে দেখা যায়। তবে বিকেল 3টার দিকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা দেরি হলেও অনুষ্ঠান যে যথারীতি হচ্ছে সেটি জানিয়ে দেওয়া হয়।
বিএনপি জামায়াত সহ যেসব রাজনৈতিক দল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন। তবে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র এবং তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। ফলে সামনের দিনে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন কাটিয়ে ঐকমত্য কিভাবে নিশ্চিত হবে সেটি একটি প্রশ্ন হিসেবে থেকে যাচ্ছে। একই সঙ্গে বেশ কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট বা এক ধরনের মতভেদ রয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দলের। ফলে এই জায়গাগুলোতে আসলে রাজনৈতিক ঐকমত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটিও সামনের দিনে রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে থাকবে বলে ধারণা করা যায়। দেশের প্রধান 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে অপ্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে ইসলামী ছাত্র শিবির। এর শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে পূর্ণ প্যানেল বিজয়ের মধ্য দিয়ে। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে বড় আকারে জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে কোনো ছাত্র সংগঠন দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একচেটিয়াভাবে আর কখনো বিজয়ী হতে পারেনি। সবগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্যানেলগুলোর ভোট বিশ্লেষণে দেখা যায় ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বী প্যানেলের ভোট প্রাপ্তির সংখ্যায় বড় ধরনের ব্যবধান রয়েছে। শিবিরের এই বিজয় আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 9 সেপ্টেম্বর। নির্বাচনে 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 471 জন প্রার্থী। নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ছাড়াও জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকছাস পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশগ্রহণ করে। ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে ভিপি, জিএস ও এজিএস সহ 12টি সম্পাদকীয় পদের 9টিতে বিজয়ী হয়। অর্থাৎ সদস্যসহ মোট 28টি পদের বিপরীতে ছাত্র শিবির 23টি পদে বিজয়ী হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 11 সেপ্টেম্বর। নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল, ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট, বাম ছাত্র সংগঠনের জোট, সম্প্রীতির ঐক্য এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম অংশগ্রহণ করে। জাকসুর 25টি পদের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে জিএস ও এজিএস সহ 20টি পদে বিজয়ী হয়। ভিপি পদে গণ অভ্যুত্থানের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দেয়া একজন ছাত্রনেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন। 2টি পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের প্যানেলের প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 15 অক্টোবর। নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী জোট, বাম সংগঠনগুলো জোট, মৈত্রীর ঐক্য সহ 13টি প্যানেল নির্বাচনে অংশ নেয়। কেন্দ্রীয় সংসদে 26 পদে লড়েছেন 415 প্রার্থী। এই 26টি পদের মধ্যে ভিপি, জিএস সহ 24টি পদে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ছাত্রদলের একজন মাত্র প্রার্থী জিএস পদে বিজয়ী হয়েছেন। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। 44 বছর পর ইসলামী ছাত্র শিবির এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে আবারও বিজয়ী হল। 1981 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে বিজয়ী হয়েছিল ইসলামী ছাত্র শিবির। শিবিরের সবচেয়ে প্রভাব বিস্তার করা বিশ্ববিদ্যালয় হল রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 16 অক্টোবর। রাকসু নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে 10টি প্যানেল অংশগ্রহণ করে। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম, ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট, আধিপত্যবাদ বিরোধী ঐক্য, ছাত্র অধিকার পরিষদ ও বাম জোট সমর্থিত প্যানেল ছিল। রাকসুর 23টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন 305 জন শিক্ষার্থী। নির্বাচনের ফলাফলে 23টি পদের মধ্যে ভিপি ও এজিএস সহ 20টি পদে বিজয়ী হয়েছে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা।
জিএস পদে বিজয়ী হয়েছেন আধিপত্যবাদ বিরোধী ঐক্য প্যানেল থেকে। বাকি দুটো পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। দেশের প্রধান 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের এই বিজয়ের পেছনের কারণ নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ছাত্র শিবিরের সময়োপযোগী রাজনৈতিক বক্তব্য, সুশৃঙ্খল সাংগঠনিক অবস্থান, মার্জিত আচরণ ও প্যানেল প্রদানে ভিন্ন মতের শিক্ষার্থীদের অংশগ্রহণ বিজয়ে সহায়ক ভূমিকা রেখেছে। গত 1 বছর ধরে ছাত্র সংগঠনটির মধ্যে মেধাবীদের উপস্থিতি ও ছাত্র বান্ধব কর্মসূচি সাধারণ শিক্ষার্থীদের তাদের প্রতি আকৃষ্ট করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব বিশ্ববিদ্যালয়ের প্যানেলে অনেক মেধাবী শিক্ষার্থীকে সংযুক্ত করা হয়েছে। এছাড়া নারী ও ভিন্ন ধর্মের শিক্ষার্থীরা শিবিরের প্যানেল থেকে জোটবদ্ধভাবে নির্বাচন করেছে। শিবিরের প্রতিদ্বন্দ্বী ছাত্রদল, বাকছাস ও বাম সংগঠনের আসলে সুস্পষ্ট কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না। অভ্যুত্থানের পর 1 বছর সময় পাওয়ার পরও ছাত্রদল শিক্ষার্থীদের কাছে যেতে পারেনি। বিএনপির মতো অনেক ছাত্রদল নেতার বিরুদ্ধে ওঠে দখল ও চাঁদাবাজির মতো গুরুতর সব অভিযোগ। ফলে সাধারণ শিক্ষার্থীরা তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। তবে জুলাই আন্দোলনে যারা সততার সাথে কাজ করেছে তারা বিজয়ী হয়েছে। জাহাঙ্গীরনগরের ভিপি জিতু ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আম্মারের বিজয় তার প্রমাণ। অনেক বিশ্লেষক মনে করেন দেশে বামপন্থা ও সেকুলার মতাদর্শের প্রতি তরুণরা আর আগের মতো আগ্রহী নন, বরং তারা ইসলামী মূল্যবোধের দিকে আগ্রহী হয়ে উঠছেন। পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরের এসব বিজয়কে আদর্শিক বিজয় হিসেবে দেখা যেতে পারে। স্বাভাবিকভাবে ছাত্র সংসদগুলো নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে। ছাত্র সংসদ নির্বাচনগুলোর ভোট বিশ্লেষণে দেখা গেছে শিবিরের প্রার্থীদের সাথে অন্য প্রার্থীদের ভোটের ব্যবধান ব্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ৭৮.৩৬% ভোটার ভোট প্রদান করে। নির্বাচনে ভিপি পদে শিবির নেতা মোহাম্মদ আবু সাদিক কাইম ১৪,০৪২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবেদুল ইসলাম খান পান ৫,৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পান ৩,৮৮৩ ভোট। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা পান ৩,৩৮৯ ভোট। অপরদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদের ১,১০৩ ভোট এবং বাম সংগঠনের জোট প্রতিরোধ পরিষদের তাসনিম আফরোজ ইমি পান মাত্র ৬৮ ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিএস পদে বিজয়ী ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস.এম. ফরহাদ পান ১০,৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদলের শেখ তানভীর বাড়ি হামিম, তিনি পান ৫,২৮৩ ভোট। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা মেঘমল্লার বসু পান ৪,৯৪৯ ভোট। বৈষম্য বিরোধী ছাত্র সংসদের আবু বাকের মজুমদার পান ২,১৩১ ভোট। এজিএস পদে শিবিরের মোহাম্মদ মহিউদ্দিন খান পান ১১,৭৭২ ভোট। ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পান ৫,০৬৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী তাহমিদ মোহাম্মদ মুদাসির পান ৩,০০৮ ভোট। বাম ছাত্র সংগঠনের জোট প্রতিরোধ পর্ষদের জাবির আহমেদ জুয়েল পান ১,৫১১ ভোট। গণতান্ত্রিক ছাত্র সংসদের নেত্রী আশরেফা খাতুন পান ৯০০ ভোট। চকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবিরের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম হোসেন ৭,৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন পান ৪,৩৭৪ ভোট। চাকসুর ভিপি ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি।
জিএস পদে ৮,০৩১ ভোটে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির প্যানেলের সাইদ বিন হাবিব। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মোহাম্মদ শাফায়াত হোসেন পেয়েছেন ২,৭34 ভোট। চাকসুতে মাত্র একটি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রদলের প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান। তিনি এজিএস পদে পেয়েছেন ৭,০১৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির প্যানেলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৫,০৪৫ ভোট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৮,৯০১ জন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে ২০,১৮৭ জন ভোট প্রদান করে। নির্বাচনে ভিপি পদে ইসলামী ছাত্র শিবিরের মোস্তাকুর রহমান ১২,৬৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন ভোট পেয়েছেন ৩,৩৯৭টি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস পদে আধিপত্যবাদ বিরোধী প্যানেলের সালাউদ্দিন আম্মার মোট পেয়েছেন ১১,৪৯৭টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম পেয়েছেন ৫,৭২৭ ভোট। আম্মার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক। এজিএসে প্রতিদ্বন্দ্বিতা করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস.এম. সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬,৯৭৫টি। তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস এশা পেয়েছেন ৫,৯৫১ ভোট। জাকসু নির্বাচনে মোট ভোটার ছিল ১১,৯১৯। প্রায় ৮,০১৬ জন ভোট প্রদান করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের আব্দুর রশিদ জিতু। তিনি পান ৩,৩৩৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের আরিফুল্লাহ, পান ২,৩৯২ ভোট। গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল পান ১,২১১ ভোট। নির্বাচন বর্জন করা জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি মোহাম্মদ শেখ সাদি হাসান পান ৬৪৮ ভোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের অফিস ও প্রচার সম্পাদক মোহাম্মদ মজহারুল ইসলাম ৩,৯৩০ ভোট পেয়ে জিএস পদে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাক্সাসের নেতা আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম পান ১,২৩৮ ভোট। বিশ্লেষকরা বলছেন, ইসলামী ছাত্র শিবির প্রার্থীদের ভোট প্রাপ্তির হার প্রমাণ করে তারা দলীয় নেতাকর্মীর বাইরে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক ভোট পেয়েছেন। এর মধ্যে নারী শিক্ষার্থীদের বড় একটি অংশের ভোট ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা পেয়েছেন। এছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের হল সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার প্রার্থীরা ভিপি, জিএস, এজিএস সহ একাধিক পদে বিজয়ী হয়েছেন। রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের অবসানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চুক্তি করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৭ অক্টোবর হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই আহ্বান জানান। তার মতে দুই পক্ষেরই এখন বিজয় দাবি করে রক্তপাত বন্ধ করা উচিত। বৈঠকের পর নিজে মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, জেলেনস্কির সঙ্গে খুবই ভালো ও আন্তরিক বৈঠক হয়েছে। আমি জেলেনস্কি ও পুতিনকে বলেছি, এখনই হত্যাকাণ্ড বন্ধ করে নিজেদের মধ্যে একটি চুক্তি করো এবং যুদ্ধটা শেষ করো। বৈঠকে ট্রাম্প ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র টোমাহক না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন, যদিও এর আগে যুক্তরাষ্ট্র টোমাহক মিসাইল দেওয়ার বিষয়ে ইউক্রেনকে আশা দেখিয়েছিল। কিন্তু এখন ট্রাম্পের মতে ইউক্রেন হয়তো যুদ্ধ দীর্ঘ করতে চেষ্টা করছে, আর ট্রাম্প এটাও চান না তার এবং পুতিনের সম্পর্ক খারাপ হোক। ট্রাম্পের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলেনস্কি। ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের তৈরি টোমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। জেলেনস্কি বলেন, আমরা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করেছি, তবে জনসম্মুখে এই বিষয়ে কিছু বলবো না বলে সিদ্ধান্ত নিয়েছি, কারণ যুক্তরাষ্ট্র চায় না মস্কোর সঙ্গে নতুন করে উত্তেজনার সৃষ্টি হোক। এই সময় বিবিসির এক প্রশ্নের জবাবে জেলেনস্কি আরো বলেন, আমাদের জনগণ ভীত। তারা আশঙ্কা করছে যদি যুদ্ধবিরতি হয় পুতিন আবারও আগ্রাসন চালাতে পারেন। তাই আমাদের শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা দরকার, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।
জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগের দিন 16 অক্টোবর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোন আলাপ হয় ট্রাম্পের। ওই ফোন আলাপে দুই নেতা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছেন, তবে বৈঠকের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা আপাতত বাস্তবায়ন হচ্ছে না। এতে বাধা হয়ে দাঁড়িয়েছেন সান ফ্রান্সিসকো আদালত। সরকারি অচলাবস্থার মধ্যে ছাঁটাই প্রক্রিয়াকে বেআইনি বলে মন্তব্য করেছেন ফেডারেল বিচারক সুসান ইলস্টন। একই সঙ্গে এই সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিতের নির্দেশ দিয়েছেন তিনি। আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ AFGE এবং AFL-CIO এর আবেদনের পরিপ্রেক্ষিতে পূর্ণ শুনানি না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে 30টিরও বেশি সরকারি সংস্থায়। অর্থায়নের অভাবকে অজুহাত করে সরকারি কর্মীদের অবৈধভাবে বরখাস্তের অভিযোগ করেছে শ্রমিক ইউনিয়ন দুইটি। এই স্থগিতাদেশের কিছুক্ষণ আগেই হোয়াইট হাউসের পরিচালক রাসেল ভাগার্ড বলেন, চলমান অচলাবস্থার কারণে 10,000-এর বেশি সরকারি কর্মী চাকরি হারাতে পারেন। ফেডারেল বিচারক ইলস্টন বলেন, ট্রাম্প ও ভাগার্ডের প্রকাশ্যে বক্তব্যে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য বোঝা যায়। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সংস্থাগুলোই প্রশাসনের টার্গেটে রয়েছে। এমনটা করা যায় না। দেশে আইন আছে, যেভাবে ছাঁটাইয়ের কথা বলা হচ্ছে তা আইনের পরিপন্থী। তিনি আরো বলেন, আগে গুলি চালাও, পরে লক্ষ্য ঠিক করো। এই নীতিতেই চলছে ছাঁটাই। এতে মানুষের জীবন সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিচারকের মতে 1 অক্টোবর শুরু হওয়া সরকারি অচলাবস্থার মধ্যে তহবিল ঘাটতিকে অজুহাত হিসেবে ব্যবহার করছে প্রশাসন, যাতে তাদের গড়া রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়ন করা যায়। সরকারের এক আদালত নথি অনুযায়ী 16 অক্টোবর পর্যন্ত 8টি সংস্থার 4100 কর্মীকে চাকরিচ্যুতর নোটিশ দেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগীয় আইনজীবীরা জানান, ইউনিয়নগুলোর উচিত ছিল আদালতে যাওয়ার আগে ফেডারেল শ্রম বোর্ডে অভিযোগ করা। তবে আদালত জরুরি ভিত্তিতে স্থগিতাদেশ জারি করেন এবং ট্রাম্প প্রশাসন জানিয়েছে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে। প্রশাসনের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের এক নথি অনুযায়ী ট্রেজারি বিভাগে প্রায় 1446 কর্মী ছাঁটাইয়ের নোটিশ পেয়েছিলেন। স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের প্রায় 1200 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করলেও পরে তা অর্ধেকে নামানো হয়। শিক্ষা ও আবাসন ও নগর উন্নয়ন বিভাগে অন্তত 400 জন করে ছাঁটাইয়ের সিদ্ধান্ত ছিল। বাণিজ্য, জ্বালানি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছাঁটাইয়ের সংখ্যা 176 থেকে 315 জন পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছিল। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, তাদের সাইবার নিরাপত্তা ও অবকাঠামো সংস্থায় কিছু কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছিল। সরকারি অচলাবস্থার মধ্যে মার্কিন সেনেট তহবিল পাশের নবম চেষ্টাও ব্যর্থ হয়েছে। এর জন্য রিপাবলিকান ও ডেমোক্রেটরা একে অপরকে দায়ী করছে। রিপাবলিকানদের মতে, বিদ্যমান বাজেট কাঠামো বজায় রাখতে ডেমোক্রেটরা সম্মত হলেই অচলাবস্থার অবসান সম্ভব। আর ডেমোক্রেটরা বলছেন, নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা ব্যয়ের ইস্যু সমাধান না হলে রিপাবলিকানদের কোনো প্রস্তাবেই সম্মতি দেওয়া হবে না। বিচারকের এই নির্দেশ সাময়িক স্বস্তি দিলেও শাটডাউন সংকট এখনো বহাল। প্রশাসনের পক্ষ থেকে আপিল হলে পরিস্থিতি নতুন মোড় নিতে পারে। আমেরিকার সবচেয়ে বড় শহর নিউ ইয়র্কের মেয়র পদে লড়ছেন 3 জন প্রার্থী। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রগতিশীল নেতা জোহরান মামদানি। 16 অক্টোবর বৃহস্পতিবার রাতে ম্যানহাটনের রক ফেয়ার সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনী বিতর্কে 3 প্রার্থীর মধ্যে মামদানি ছিলেন সবচেয়ে বেশি আলোচিত। সবশেষ জরিপে দেখা গেছে মামদানি এগিয়ে আছেন 46% সমর্থন নিয়ে, যেখানে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো পেয়েছেন 33%। আগামী সপ্তাহে আগাম ভোট শুরু হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচন শুধু নিউ ইয়র্কের নয়, বরং জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের প্রশ্নে এই ভোট খুবই গুরুত্বপূর্ণ। বিতর্কে মামদানিকে সবচেয়ে বেশি ঘিরে ছিল ফিলিস্তিন ইস্যু। তিনি প্রকাশ্যে ফিলিস্তিনের স্বাধীনতা সমর্থন করেছেন এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেছেন। তবে গ্লোবালাইজ দ্য ইস্তিফাদা স্লোগান নিয়ে প্রশ্নে তিনি সরাসরি নিন্দা জানাতে অস্বীকৃতি জানান। এর ফলে প্রতিদ্বন্দ্বী কুওমো তাকে বিভাজনকারী রাজনীতিক বলে আখ্যা দেন। তবে মামদানি বলেন, তিনি হবেন সব নিউ ইয়র্কবাসীর মেয়র। ইহুদি থেকে মুসলিম, প্রগতিশীল থেকে রক্ষণশীল, সবার জন্য সমানভাবে কাজ করবেন। নির্বাচনী আলোচনায় ট্রাম্পের নামও ঘন ঘন উচ্চারিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প শহরের অবকাঠামো তহবিল স্থগিত রাখার হুমকি দিয়েছেন এবং ডেমোক্রেটদের নিয়ন্ত্রিত শহরগুলোতে ন্যাশনাল গার্ড পাঠানোর ইঙ্গিত দিয়েছেন। মামদানি বিতর্কে শুরুতেই বলেন, আমি ট্রাম্পের বিরুদ্ধে লড়ব।
অন্যদিকে কোমো বলেন, যদি মামদানি জেতেন তাহলে নিউ ইয়র্কে ট্রাম্পই মেয়র হবেন। বিতর্কের মূল ইস্যু ছিল জীবনযাত্রার ব্যয়, বিশেষ করে ভাড়া ও খাদ্যদ্রব্যের দাম। মামদানি প্রতিশ্রুতি দিয়েছেন গণপরিবহন বাস বিনামূল্যে করবেন এবং ভাড়ার উপর নিয়ন্ত্রণ আরোপ করবেন, কিন্তু কুওমো তার পরিকল্পনাকে অবাস্তব বলে উল্লেখ করেন এবং অভিযোগ তোলেন মামদানি নিজেই ধনী পরিবারের সন্তান হয়েও একটি ভাড়া অ্যাপার্টমেন্টে থাকেন। তৃতীয় প্রার্থী রিপাবলিকান কার্টিস লিওয়া জননিরাপত্তাকে প্রধান ইস্যু বানিয়ে লড়ছেন। তবে বৃহস্পতিবারের বিতর্কে কেন্দ্র ছিল মামদানিকে ঘিরেই, তার প্রগতিশীল ভাবনা, ফিলিস্তিন বিষয়ে অবস্থান এবং ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য সংঘাত। পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনের ফলাফল শুধু নিউ ইয়র্ক নয়, বরং ডেমোক্রেট পার্টির ভবিষ্যৎ দিক নির্দেশও এই নির্বাচন। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এতে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করাই ট্রাম্প প্রশাসনের মূল লক্ষ্য। হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, আপনি কেন সিআইএ কে ভেনেজুয়েলায় যাওয়ার অনুমোদন দিয়েছেন? এর উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, দুইটি কারণে অনুমোদন দিয়েছি। প্রথমত, ভেনেজুয়েলা নিজেদের কারাগার খালি করতে বন্দীদের যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে। দ্বিতীয় কারণ, সাগর পথে যুক্তরাষ্ট্রে মাদক পাঠাচ্ছে ভেনেজুয়েলা। ইতিমধ্যে ভেনেজুয়েলার জলসীমায় অন্তত 5 বার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 27 জনের মৃত্যু হয়। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, জাহাজগুলোতে মাদক পরিবহন করা হচ্ছিল। ভেনেজুয়েলা জাহাজে প্রথম মার্কিন হামলা হয় গত 2 সেপ্টেম্বর। 15 ও 19 সেপ্টেম্বর আরো 2টি হামলা হয়। চতুর্থ হামলা হয় 3 অক্টোবরে। সবশেষ হামলাটি হয় 14 অক্টোবরে। তবে জাহাজগুলোতে মাদক ছিল এমন প্রমাণ দিতে পারেনি ট্রাম্প প্রশাসন। ইতিমধ্যে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েন হয়েছে বলে জানায় দ্য নিউ ইয়র্ক টাইমস। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লেও নিজ দেশের বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেন, আমরা এমন কোন সরকার পরিবর্তন চাই না, সিআইএ পরিচালিত অভ্যুত্থানও আমরা চাই না। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগ এনেছে ভেনেজুয়েলা। প্রশাসনের বিবৃতিতে জানানো হয়েছে, ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনে অভিযান পরিচালনায় বৈধতা পেতে এসব পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মূলত দেশের সব সম্পদ নিয়ন্ত্রণের লক্ষ্যে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার রাষ্ট্রবিজ্ঞানী কার্লোস পিনা বলেন, ভেনেজুয়েলায় অভিযান ইস্যুতে ট্রাম্পের এই ঘোষণার ফলে দেশে মাদুরোর রাজনৈতিক প্রভাব সুসংহত হতে পারে। পিনা বলেন, ট্রাম্পের এই ঘোষণা ভেনেজুয়েলা সরকারের মধ্যে নজরদারি ও দমন নীতির মাত্রা আরো বাড়িয়ে দেবে। এতে মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারে। কার্লোস পিনা আরো বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ঔপনিবেশিকতার বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছেন তিনি আরো বলেন, ট্রাম্পের নির্দেশ ও হুমকির পর লাতিন আমেরিকার অধিকাংশ দেশ এখন সতর্ক অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করলে মাদুরো সহজে কিছু হটবেন না। যুদ্ধ শুরু হলে এর প্রভাব পড়বে লাতিন আমেরিকায়। ভেনেজুয়েলায় অভিযান ইস্যুতে ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, আমি ভেনেজুয়েলার বর্তমান সরকারের নীতির পক্ষে নই, কিন্তু আমি জানি দেশটিতে হামলার পর কলম্বিয়ায় কি হতে পারে। এখানে ক্ষেপণাস্ত্র পড়লে বা সিআইএ এর এজেন্ট বা মার্কিন সেনারা স্থলপথে সহিংস অভিযান শুরু করলে ক্ষতিগ্রস্ত হবে আমার দেশও। ভেনেজুয়েলার জাহাজে মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবেই উল্লেখ করেন বিশ্লেষকরা। তাদের মতে এমন আচরণ মার্কিন সংবিধানের বিরোধী। নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সালভাদর সান্তিনো রেগিলমে বলেন, সমুদ্রে প্রাণঘাতী অভিযানের আগে নৌযানে থাকা ব্যক্তিদের বাঁচার অধিকার নিশ্চিত করতে হবে। শুধু প্রয়োজনীয় ক্ষেত্রেই সেনাবাহিনীর শক্তি প্রদর্শন করা উচিত। সান্তিনো রেগিলমে আরো বলেন, সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘ সনদ 1988 সালের জাতিসংঘ মাদক পাচার নিয়ন্ত্রণ সনদ হঠাৎ জাহাজ ধ্বংস করার অনুমতি দেয় না, বরং সামুদ্রিক কাজে সহযোগিতা করা, জাহাজে অভিযান ও সম্মতি পদ্ধতির উপর গুরুত্ব দেয়। সন্দেহভাজন মাদক পাচারকারী নিহত হলে তার স্বাধীন ও স্বচ্ছ তদন্ত করা উচিত। এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ ব্রুস ফেইন বলেন, যুক্তরাষ্ট্রের উপর কেউ সরাসরি আক্রমণ না করলে স্বেচ্ছায় সেনাবাহিনী ব্যবহার করতে পারেন না প্রেসিডেন্ট। কংগ্রেসের অনুমতি লাগবেই। শুধু মাদক পাচার সন্দেহে কোনো দেশের উপর হামলা সংবিধান বিরোধী। তিনি বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া অন্য দেশের উপর হামলার ক্ষমতা কোনো প্রেসিডেন্টের নেই।
প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ গ্রহণের পরেই ভেনেজুয়েলার মাদক চক্রগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে ভেনেজুয়েলার মাদক চক্রগুলোর পেছনে রয়েছে মাদুরোর প্রশাসন, যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলেছে এর কোনো প্রমাণ নেই। সিআইএর ইতিহাস খুবই বিতর্কিত। মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে তাদের কার্যকলাপ বেশ সমালোচিত। 1800 সালের শেষ দিক থেকে 20 শতকের শুরুর দশকগুলোতে মধ্য আমেরিকার বিভিন্ন দেশে সামরিক অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র। এটি বানানা ওয়ার্স নামে পরিচিত। ওই অঞ্চলে মার্কিন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় এসব অভিযান পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে। দক্ষিণ আমেরিকার অন্যতম প্রধান প্রযুক্তি কেন্দ্রে পরিণত হবার এক উচ্চাকাঙ্ক্ষী মিশনে নেমেছে প্যারাগুয়ে, আর এই প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছেন গ্যাব্রিয়েলা সিবিলস এর মতো নেতৃস্থানীয় ব্যক্তিরা। প্রায় 8 বছর সিলিকন ভ্যালিতে কাজের অভিজ্ঞতা নিয়ে এবার দেশে ফিরেছেন তিনি। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া পড়াশোনা করা এবং গ্লোবাল টেকনোলজি ও ইনভেস্টমেন্ট ফার্ম সাইবারসন্স এর অংশীদার হিসেবে প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নে কাজ করছেন। তার লক্ষ্য হল সিলিকন ভ্যালির উদ্ভাবনী মানসিকতা এবং প্যারাগুয়ের অভ্যন্তরীণ প্রতিভা ও সম্পদের সংমিশ্রণ ঘটানো। সিবিলস বলেন, সিলিকন ভ্যালিতে এমন একটি ভিন্ন জগতের মুখোমুখি হওয়ার পর সেই মানসিকতা ফিরিয়ে আনা এবং প্যারাগুয়ের মেধাবীদের সাথে এটিকে একত্রিত করা আমার দায়িত্ব। বেশিরভাগ দেশই বিশ্বমানের একটি প্রযুক্তি খাত গড়ে তুলতে চায়, আর প্যারাগুয়ের ক্ষেত্রে একটি সুস্পষ্ট সুবিধা রয়েছে, তা হল প্রচুর পরিমাণে ক্লিন এনার্জির প্রাচুর্য। দেশটির বিদ্যুতের 100% আসে জলবিদ্যুৎ থেকে। এর মূলে রয়েছে পারানা নদীর ওপর বিশাল ইতাইপু বাঁধ, যা প্যারাগুয়ে এবং ব্রাজিলের সীমান্তের অংশ। এই বিশাল জলবিদ্যুৎ কেন্দ্রটি চীনের বাইরে বিশ্বের বৃহত্তম। এখান থেকেই প্যারাগুয়ের বিদ্যুতের চাহিদার 90% এবং ব্রাজিলের 10% পূরণ হয়। আর এ কারণেই প্যারাগুয়ের বিদ্যুতের দাম দক্ষিণ আমেরিকায় সর্বনিম্ন। উদ্যোক্তাদের মতে জলবিদ্যুৎ নবায়নযোগ্য হওয়ার পাশাপাশি স্থিতিশীল, যা এআই ডেটা সেন্টার এবং বিভিন্ন উচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী প্রযুক্তির জন্য সৌর বা বায়ুশক্তির চেয়ে বেশি আকর্ষণীয়। প্যারাগুয়ের সরকার বিশেষভাবে বৈশ্বিক প্রযুক্তি সংস্থাগুলোকে আকর্ষণ করতে চাইছে, যারা এআই কম্পিউটিং এর জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ শক্তির যোগান নিশ্চিত করতে পারে। প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা এবং প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী গুস্তাভো ভিলাতের নেতৃত্বে সরকার এই খাতকে এগিয়ে নিতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। 2024 সালে ক্যালিফোর্নিয়া সরকারের সময় প্রেসিডেন্ট গুগল ও ওপেন এআই এর মতো কোম্পানিগুলোর সাথে আলোচনা করেন। প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী গুস্তাভো ভিলাতে বেশ গর্বের সাথে বলেন, আমাদের রয়েছে সবচেয়ে কম বয়সী জনসংখ্যা, আমাদের রয়েছে প্রচুর নবায়নযোগ্য সবুজ শক্তি, আর রয়েছে আমাদের কম কর এবং অর্থনৈতিক স্থিতিশীলতা। সরকার রাজধানী আসুনসিয়নের প্রধান বিমানবন্দরের কাছে একটি নতুন ডিজিটাল পার্ক তৈরির পরিকল্পনা করছে। এর প্রথম ধাপের জন্য $20 মিলিয়ন বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে। বাকিটা বেসরকারি বিনিয়োগ থেকে আসবে। পার্কটি এখনও প্রস্তুত নয়, তবে ভিলাতে জানান সরকারি, বেসরকারি এবং বিশ্ববিদ্যালয় খাতের মধ্যে যোগাযোগ হচ্ছে। এটি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে একটি ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র গড়ে তোলার মূল চাবিকাঠি। তাইওয়ান এবং প্যারাগুয়ের একটি যৌথ উদ্যোগে নতুন ডিজিটাল পার্কে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও থাকবে। দেশটির তরুণদের প্রশিক্ষণের জন্য অন্যান্য উদ্যোগও নেওয়া হচ্ছে। ট্রেড গ্রুপ প্যারাগুয়ে চেম্বার অব দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ভানেসা কানেতে বলেন, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার এবং সফটওয়্যার পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয় সবকিছু ব্যাপক হারে তৈরি করতে কঠোর পরিশ্রম করছি। কানেতে আরও জানান, নারীদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে উৎসাহিত করতে বেশ আগ্রহী তিনি। 2017 সালে তিনি গার্লস কোড নামে একটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য প্রযুক্তিতে লৈঙ্গিক ব্যবধান দূর করা। সংস্থাটি কিশোরী ও তরুণীদের জন্য প্রোগ্রামিং এবং রোবোটিক্স কর্মশালার আয়োজন করে। সেখানে এ পর্যন্ত 1000 জনেরও বেশি প্রশিক্ষণ নিয়েছেন। এই ইতিবাচক চিত্র থাকা সত্ত্বেও প্রযুক্তি জায়ান্টরা কিছু চ্যালেঞ্জের কথা স্বীকার করেন। সিভিলসের মতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য এখনও ক্রমবর্ধমান চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে আমলাতান্ত্রিক জটিলতা অন্যতম। এটি স্থানীয় চুক্তিগুলোকে আন্তর্জাতিক মানের চুক্তিতে রূপান্তরিত করতে বাধা দেয়। তবে তিনি দৃঢ় বিশ্বাসের সাথে বলেন, আপনি যদি উদ্ভাবনকে মূল কেন্দ্রে রাখেন এবং দেশের সমস্ত সুবিধাগুলো ব্যবহার করেন, তবে আমার মনে হয় প্যারাগুয়ে একটি সুপার পাওয়ার হতে পারে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।